কাল টিভিতে ভারত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচটা দেখলি তো? ছি 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 ছি, ভারত কি বিশ্রীভাবে হারলো বলতো? তেন্ডুলকারকে অধিনায়ক করাটাই ভুল হয়েছে। সচিন একা কি করবে বল, সৌরভ তবে একটু চেষ্টা করেছিল, কিন্তু বাকি সব। আসলে আমরা খেলা নিয়ে এত মাতামাতি করলে কি হবে? ওরা খেলা নিয়ে কিচ্ছু ভাবে না, সব জায়গায় রাজনীতি। খেলা নিয়ে আমারও ভাবতে ভালো লাগছে না শুভেন্দু। খেলাধুলা তো এই অবস্থা, চারিদিকে ভারতের পরাজয়। ফুটবল তো ভারত সারা পৃথিবীর কাছে গোহারণ। ক্রিকেট নিয়ে যা একটু গর্ব ছিল তাও ধুলিস্যাৎ। হকিতে পিছিয়ে পড়েছে, এরই একটু আশার আলো দেখেছে লিয়েন্ডার পেস। টেনিসে ব্রোঞ্জ। মানুষ তবু তো দেখতে ছাড়ে না, টিভি নামক বোকা বাক্সর সামনে বসে হাজার হাজার স্কুল পড়ুয়াদের ভিড় করে অবাক চোখে বিশ্ব দেখছে। সেই জন্য তো বাচ্চারা কানামাছি হাডুডু খেলে না, মেয়েরা পুতুল নিয়ে বড় বউ খেলে না, তারা খেলে হিন্দি গানের আন্তাক্ষরী। জাতীয় সঙ্গীত মনে থাকে না, মনে থাকে টিভিতে শোনা বিজ্ঞাপনের গান। ব্যাপারটা তুই তো দারুণ ব্যাখ্যা করেছিস তো। এগুলো আমার কথা নয়, এগুলো আমার দাদা নতুন উপন্যাসের এই কথাগুলি লিখেছে। তাই বল, আমি ভাবলাম এত কথা শিখলি কি করে? তোর মুখে এ ধরনের কথা তো আগে শুনিনি। এই যে আগামী দিনের মানব বৃক্ষের চারা, তোমরা কে দেখেছো সেই আনন্দ মঠের ভীষণ ভয়ঙ্কর পদচিহ্ন গ্রামটাকে? না কাকু। কি করে দেখবে? এখন তো এসব বই আর কোনো বাড়িতে পড়া হয় না। রামায়ণ মহাভারত কবেই যে দুই প্রকার গর্তে চলে গেছে। এখন বাবা মা ছেলে বউ স্কুল কলেজে পড়া নাতি নাতনির হাতে শুধু অশ্লীল পত্রিকা। তবু আমি বলবো কাকু, তবু আমি বলবো আপনি লিখে যান কাকু, আপনি লিখে যান। লেখা যেন কোনোদিনও বন্ধ করবেন না। কে? ও শুভেন্দু। হ্যাঁ দাদা, আমার সঙ্গে খেলা নিয়ে আলোচনা করতে এসেছিল। ইস, আমি বুঝতেই পারিনি যে তোরা দুজনে এতক্ষণ এখানে ছিলিস। এই যা একটু ভেতরে যা, আমাকে একটু একা থাকতে দে। তুমি লেখো দাদা, আমি বৌদিকে চা করে দিয়ে যেতে বলছি। আবার আবার গঙ্গা আসবে, আবার আবার যন্ত্রণা বাড়বে। কিন্তু গঙ্গাকে নিয়ে আমি এখন কি করি? কিন্তু কিন্তু ওর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কি করতে চেয়েছিলাম আর আর কি হয়ে গেল? কি পেলাম আমি? কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। ভুল কিসে না জেনে যাই মাসুল দিয়ে, হিসাবের শূন্য আমার মেলেনি সব বিকিয়ে। ভুল কিসে না জেনে যাই মাসুল দিয়ে, হিসাবের শূন্য আমার মেলেনি সব বিকিয়ে। ললাট লিখো লিখে বিধাতা নাম কিনেছে ভাগ্যদাতা, তাই রাখি সেই দাতার পায়ে হাজার সেলাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। কিন্তু গঙ্গার হাত থেকে আমি কি করে নিষ্কৃতি পাবো? ওর তো অনেক টাকা বাকি পড়ে গেছে। তাছাড়া গঙ্গাকে নিয়ে আমার লজ্জার শেষ নেই। মা আবার অসুস্থ হয়ে পড়ে আমাকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আমি যে এখন কি করি? আমার এই যন্ত্রণার কথা কাকে জানাই? তোমার যন্ত্রণার কথাগুলো বুঝি আমাকে জানানো যায় না? হ্যাঁ, তুমি তুমি সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না না, তুমি নয়, তুমি নয়, আপনি বলো, আপনি। সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলেনি, তাকে আবার পরাতে চাও শুধুমাত্র কোপনি?
আমার লেখা বই পড়ে আমার কথাগুলো আমাকেই শোনাচ্ছ? তুমিও তো আমার স্বপ্নের রং নিয়ে তোমার মতো করে সেই স্বপ্নের জাল আমাকে দিয়ে বোনাচ্ছ। এটা আমার প্রথম উপন্যাসের কথা। এটা আমার প্রথম ভালোবাসার ব্যথা। কিন্তু মা সুস্থ হয়ে গেলে তোমাকে তো চলে যেতে হবে। আবার চলে যাবার পথে তোমার শিক্ষার কাঁটা মুঠো মুঠো করে ছড়িয়ে দিয়েছো কবে? আমি তোমাকে বোঝাতে পারছি না গঙ্গা, আর বেশি দিন তোমার এখানে থাকা চলবে না। আমার চলে যাওয়ার কথা তুমি আর কোনো দিন বলবে না। কি সর্বনাশ! আমার আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার চরিত্রের উপর জাঁতার মতো চেপে বসে থাকতে চাইছে। আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা সেই স্বপ্নের পাখিটা কি মিষ্টি সুরে গান গাইছে। ও তো নগ্রামে, ওকে জোর করে তাড়াতে চাইলে ও খিস্তি খেউর গালাগাল দিয়ে আমার মান সম্মান সব ধুলোই লুটিয়ে নেবে। আমি কি জানতাম বৌমা, বৌদি, কাকিমা, মামিমা, নাতু এই সুন্দর শব্দগুলো আমার স্বপ্ন সাথীর ফুল ফুটিয়ে দেবে। সেই অসভ্য মেয়েটা এরকম সভ্য ভাষা শিখলো আজ কি করে? আমি কত ওকে শিখেছি ওর বই পড়ে, কত ওকে শিখেছি একটু একটু করে। আমি দূর থেকে ওর বই লেখা দেখেছি। আমি খুব কাছ থেকে ওর মনের খবর রেখেছি। না না না, প্রশ্রয় নয়, যেমন করে হোক ওকে তাড়াতেই হবে, ওকে তাড়াতেই হবে। আমার এই শাখা পলা, এই সিঁদুর, শাশুড়ির মায়ের মতো স্নেহ, কোমরের প্রাণ খোলা ভালোবাসা সব সব আমাকে হারাতে হবে। না না না। বাহ, কি সুন্দর! দুজনের মুখেই একই কথা। কি ব্যাপার বলো তো ভাস্কর দা? ভেতরে আয় সঙ্গীতা, ও আমার ভাই স্বপন। আসুন স্বপন ঠাকুরপো, আমি আমি আপনার দাদার মুখে আপনার অনেক কথা শুনেছি। কিন্তু বৌদি, তোমার চোখে জল কেন? জল না মানে কদিন ধরে আমার খুব ঠান্ডা লেগে গেছে তো। ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে স্বপন, আমি রোজ সারা রাত জেগে বই লিখি, তা তোর বৌদিকে সারা রাত জেগে বসে থাকতে হয়, আর সেই জন্যেই। বুঝেছি দাদা, বুঝেছি।
তোমার পাশে তো বৌদিকে থাকতেই হবে। কি নারী কি পুরুষ, একা কি কোনো মহান কাজ কেউ করতে পেরেছে? তাই তো কবি নজরুল ইসলাম লিখে গেছেন, আমি সাম্যের গান গাই, আমার দু চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। এ বিশ্বের যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপরস মধু, গন্ধ নির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরিতে শাহজাহান, বাহিরিতে শাহজাহান। তুমি না, তুমি পাগলি দাদা, বৌদি কাঁদতে কাঁদতে চলে গেল কেন? সেদিন তো তোদের বাড়ি গিয়ে বলে এসেছিলাম সঙ্গীতা পাগল। তুমি যে কোনো কারণেই হোক নিজেরই যন্ত্রণা ঢাকবার জন্য বৌদিকে পাগল বলে অনেক কিছু চাপা দিতে চাও। স্বপন, যেমন চাপা দিতে চাই আমি। তুমি তো মোরা থেকে বেঁচে উঠেছো দাদা, আমি যে বেঁচে থেকেও বেঁচে নেই, সেটা কি তুমি বুঝেছো? বুঝেছি বলেই তো সেদিন তোদের বাড়ি গিয়ে 500 টাকা আমি দিয়ে এসেছিলাম। এই যাক সে কথা, বলি চাকরি বাকরি কোনো সন্ধান পেলি? চাকরি বাকরি সন্ধান এই যুগে, অথচ ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়েছি, অথচ যারা ইন্টারভিউ নেয় সেই সব বাঞ্ছতের দল আমাদের মতো বেকার ছেলেদের চাকরি থেকে বঞ্চিত করার জন্য আমাদের নিয়ে তারা রসিকতা করে। স্বপন, তুই কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবি? এই বেকারের জ্বালা সহ্য করতে করতে আমি হয়তো শেষ পর্যন্ত পাগলই হয়ে যাব। তাই তো আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি দাদা, আমি কি ভালো থেকে দুঃখ ভোগ করব, নাকি খারাপ হয়ে সুখ ভোগ করব? অনেক অনেক সুখ দাদা, অনেক অনেক সুখ। স্বপন কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? অজিত মুখার্জির গুমটি দোকান ভেঙে দিয়েছে সে খবর আমি শুনেছি, কিন্তু সেই যে আমার সম্বন্ধী এ খবর ওরা জানতে পারেনি। একেই নিজে যন্ত্রণা মরছি, তার উপর বিপদের মহোৎসব, এক রাস যন্ত্রণা, ত্রাই ত্রাই করব, একটা ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তা আমি আমার মস্তিষ্কে অনুভব করছি। ওই কণিকা মেয়েটা আমার মায়ের ভালোবাসার মণি ঘরে স্বর্ণমণি হয়ে বসে আছে। এখন আমি নিরুপায়, মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওই কণিকাটাকে যদি ভোরবেলা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে মাকে বলি, মা তোমার সেই বৌমা বড়লোকের মেয়ে আমার সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি পালিয়ে গেছে, না না না, তা কি করে হয়? তাহলে তো আসল সঙ্গীতা আর নকল সঙ্গীতা সব এক হয়ে যাবে। তাহলে কি হবে? কি আবার হবে? এইভাবে সংসারে অশান্তি হলে দিদিমা মারা যাবে। রমন, তুমি কি বলো তো মামা? দিদিমাকে এইমাত্র আমি দেখে এলাম, তোমার পালস ভীষণ বেড়ে গেছে। মামিমা কি বললে জানো? কি বললে? বললে এর জন্য দায়ী তোমার মামা। শোন মামা, আমাকে শোনে কোনো লাভ হবে না মামা, মন দিয়ে বরং মামিমার কথাগুলো শুনবে। মামিমা এ সংসারে বিরল, এ সংসারে বিরল, একথা তুমি নিশ্চয়ই জানবে, নিশ্চয়ই জানবে। কি আশ্চর্য, ওই অসভ্য মেয়েটা আসর একেবারে জাঁকিয়ে বসেছে। কালি কালি আমি ওকে গলা ধাক্কা দিয়ে। যাও লিখতে বসো। তুমি তুমি লিখতে বসলে তোমার জন্য ধূপ জেলে দিয়ে আমি চা করে নিয়ে আসবো। আমি চাপা খাবো না। কালকে লেখাটা যেন তুমি কোথায় শেষ করেছিলে? তুমি দয়া করে এখান থেকে যাও। হ্যাঁ, আমার মনে পড়েছে, মানুষের দুটো চোখ, দুটো কান, একটা মাত্র মুখ। তাই প্রত্যেক মানুষের উচিত দুবার শোনা, দুবার দেখা, একটি বার কথা বলা, মানে কারেক্ট কথা বলা। তুমি ইংরাজি বলছো? একটু আগে তুমি নজরুলের কবিতা বললে, তুমি কি লেখাপড়া করেছিলে?
tide, wait for none. সময় এবং স্রোত কারোর জন্য দাঁড়ায় না। ঠিক আছে, একটু একটু করে বোবা হয়ে যাচ্ছে, মানে মানসিক বোবা, তাই প্রতিবাদও বোবা। সেই জন্যই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চণ্ডী মণ্ডপে আজ পঞ্চায়েতের কন্দল, মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝে মুখে মিথ্যা রাজনৈতিক স্লোগান, রমাপদ রায় চৌধুরী বন পলাশের পদাবলী কীর্তন আসরে আধুনিক শিল্পীরা গাইছে আমি কলকাতার রসগোল্লা। নমস্কার, কোথায় যাচ্ছেন? একটু সাবধান। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো, আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। কখনো শ্যাম বাজারে, কখনো রাধা বাজারে, কখনো শ্যাম বাজারে, কখনো রাধা বাজারে, আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। লজ্জা লজ্জা লজ্জা, এবার ভারতবর্ষের স্বাধীনতার লজ্জা। আর আমি লিখতে পারছি না, চিৎকার করে বলতে ইচ্ছা করছে। জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। অমন করে অবলোক দৃষ্টি দেখছে মেয়েটির দিকে, কি দেখছো নিশি? আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবী মূর্তি। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাই বাবু, ওর হাতের ধূপের ধোঁয়ায় শঙ্কে মিশিয়ে দিয়ে আমি ওর নাম রাখলাম গীতা। তুমি তো না আসল পরিচয় জানতে এসেছো? জানতে এসেছিলাম জামাই বাবু, এখন মনে হচ্ছে আমি এক পূজারিনীর কাছে এক বিন্দু স্নেহ কিনতে এসেছি। তুমি জানতে আসনি ওর সঙ্গে আমার সম্পর্ক কি? জানতে পেরেছি জামাই বাবু, আপনি এখনো অসহায়, একাকী। তাহলেই বলো দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়। শুনতে চাও আমার মুখ থেকে সেই ভয়ঙ্কর উত্তর? তাহলে শোনো, তুমি জামাইবাবুর কাছে কতখানি প্রয়োজনীয় সেটা জামাইবাবু জানে, কিন্তু আমি জানি তুমি আমার পূজনীয়। আর এগিয়ে না, কেন? ওর আমার মাঝে এখনো কোনো জনপদের জন্ম হয়নি। মাঝখানে শুধু জল থই থই স্রোতস্বিনী নদী। আমি সেই অপর নদী ফাঁস সাঁতরে পেরিয়ে গিয়ে তোমাকে একটা প্রণাম করবো দিদি। তুমি ভুল করলে নিশিত, মেয়েটির আসল পরিচয় ও বারাঙ্গনা। আপনি ভুল বললেন জামাইবাবু, মেয়েটি বারাঙ্গনা নয়, মেয়েটি বরাঙ্গনা। তাই তো ওই দেবাঙ্গনার মতো আমার দিদির মুখ থেকে একটা বরাবয় বাণী আমি শুনতে চাই। পাইনি পাইনি এমন কোন স্নেহ সম্ভাষণ আমি কোনোদিন পাইনি আমার দিদির কাছ থেকে, কোনোদিন
সে আমাকে ভাই বলে ডাকেনি, দিদি দিদি। তাই আজ থেকে আমি তোমার ভাই। দিদি তোর এই দিদি কিন্তু সত্যি গণিকা, সে কিন্তু সত্যি বারাঙ্গনা। কে বলে তোমায় বারাঙ্গনা? কে দেয় থুতুও গায়ে? হয়তো তোমার স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে, নাই হলো সতী, তবু তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জ্ঞাতি। শোনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতি থাকে না কখনো গ্লানি। পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যের অধিকার, শত পাপ করি হয় বিখণ্ড দেবত্ব দেবতার। অহল্যা যদি মুক্তি লাভে গো, মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পুচ্ছ বিমল সত্য সেবী। মায়ের ছবি ওদের বুকে আছে স্বপ্ন লেখা, মায়ের ছবি ওদের বুকে আছে স্বপ্ন লেখা। অভাগিনী নারী কসারিনী আজ, অভাগিনী নারী কসারিনী আজ, নীরবে সইবে ব্যথা। গোরা মা ওরা ভগ্নী, ওরা নয় পতিতা, ওরা মা ওরা ভগ্নী, ওরা নয় পতিতা। নীরবে সইবে ব্যথা। মায়ের ছবি ওদের বুকে আছে স্বপ্ন কথা। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতঃ, নমঃ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতঃ, নমঃ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতঃ, নমঃ নমো নমঃ। চলো সঙ্গীতা, চলো আমরা আজ বাড়ি গিয়ে নাচ গান করি। তাই চলো, আমার আর এখানে ভালো লাগছে না। বাড়ি গিয়ে তোমাকে নিয়ে ঠেকি ভেবে আমি জড়িয়ে ধরে বলবো, সঙ্গীতা আহা 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 আহা। पानी में आग लगाई
বউ পরপুরুষকে নিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছে মদ খেতে। তারা মদ খাবে, তারপর শরীর বার করা ক্যাবারে নাচ দেখাবে, গৃহস্থের নাচ দুয়ারে আর সন্ধ্যা দেখাবে না কোনো ঘোমটা দেয়া বধূ। তারপর ভাস্করদা লিখেছে, এদেশের পাগলের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, তাদের ভারসাম্যহীন মস্তিষ্কে বাসা বাঁধছে শুধু কামনার পোকা। তাই কামতপ্ত বোকা মানুষরা কোনো শিব চিন্তা না করে ঢুকে পড়ছে আদিম প্রকৃতির অন্ধকারে। আজ ভাত কথা সংসারে অভাব নেমেছে, তাই তো এই কাজের মেয়ে মুন্নিকে জবাব দিয়েছি। সেই মুন্নি বেঁধে বেরিয়ে পড়েছে গায়ে ফিরে যাবে। তাই তো আমি মুন্নিকে বলেছিলাম, মুন্নি তুই আমার সঙ্গে ওই পার্কে দেখা করবি, কিন্তু মুন্নি তো এখানে এলো না। কি করে আমি সময়ে আসবো? দাদুটা দিলে অন্ধ হয়ে গেছে, দাদাটা তো দোকানটা ভেঙে দেওয়ার পরে কেমন হয়ে গেছে। আমার বৌদি ঠিক মতো বাড়িতে থাকে না, কি করে আমি বাড়িতে সময় ফিরবো? আমি যাবার নতুন কাজে জয়েন করছি, তাই তো আমি সময় পার্কে আসতে পারিনি। চাই চাই ওই দিকটা একটু খুঁজে দেখি। ও ভাইরা, তোমরা বলতে পারো আমার মুন্নি কোন দিকে গেছে? মুন্নি, আমি তোকে ভালোবাসি মুন্নি, আমি যে তোকে নিয়ে সংসারে করতে চাই মুন্নি। ও দাদারা, তোমরা বলো না আমার মুন্নিকে কি তোমরা দেখেছো? মুন্নি তুই বেরিয়ে আয় মুন্নি। মুন্নি তোকে ছাড়া আমি বাঁচবো না মুন্নি, তুই বেরিয়ে আয় মুন্নি। ও সাথী রে, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। খাবার পরাবার দাঁড়াবার যাদের ঠিক ঠিকানা নেই, তারা বিয়ে করে, তাদের একাধিক সন্তান হয়, জন্ম নিয়ন্ত্রণের ধার তারা ধারে না। ভাস্করদা লিখেছে, এদেশে শিক্ষিত বেকারের যুবকেরা চাকরি বাকরি না পেয়ে সমাজ বিরোধীর খাতায় নাম লেখায়। কি বললেন বাবু, আপনি নাকি সমাজ বিরোধী হবেন? হ্যাঁ হ্যাঁ, হব হব। কেন হব না? এই সমাজে কে সমাজ বিরোধী নয়? মাস্টাররা ভালো করে ছাত্র পড়ায় না, ডাক্তাররা 1 ঘন্টায় 50টা রোগী রাখে, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টররা যে কন্ট্রাক্ট বাড়ি তৈরি করে তা হুড়মুড় করে ভেঙে পড়ে। বাবুজি, তাই আমি ঠিক করেছি, এই সমাজ ব্যবস্থার বাঁচতে গেলে আমাকেও সমাজ বিরোধী হতে হবে। নেই নেই বাবুজি নেই, আপনি ও পথ বলবেন না, ও পথ বহুত খারাপ। আমি খারাপ পথে থেকেই ভালো হতে চাই যে টাইমে। তাই আমি ঠিক করেছি আমিও সমাজ বিরোধী হব। তাহলে চলেন বাবুজি। কোথায়? আমি যেখানে কাম করতাম সেখানে, কোথায়? আমি যেখানে কাম করতাম সেখানে। বাবুর বাড়ি। হ্যাঁ বাবু চলেন। এক পাকাপোক্ত সমাজ বিরোধীর কাছে অন্ধকার পথের সন্ধান পেয়ে তারই হাত ধরে অন্ধকার পথে হারিয়ে যায় শিক্ষিত বেকার যুবক। অবশেষে জামাইবাবু লিখছে, হিংসা প্রতিহিংসা এবং রিহিংসা মানুষকে অন্ধ করে দেয়, তাই শেষ পর্যন্ত তাকে অন্ধ হয়ে এখানে সেখানে ভিক্ষে করতে হয়। আমাকে কিছু ভিক্ষা দিন না বাবু। মা বোনেরা, দয়া করে কিছু ভিক্ষা দিয়ে এই অন্ধ বুড়োকে সাহায্য করুন। আরে দাদু, এভাবে নয়, আরে বাবা জোরে জোরে বলো। বাবুরা, মা বোনেরা, অনেক দিন আগে আমার ছেলে মারা গেছে। আমার শিক্ষিত বেকার নাতি কোথায় চলে গেছে আমি জানি না। একটা খেপা নাতি ছিল, সেও কোথায় চলে গেল। এখন এই ছেলে মানুষ রাজবাবুকে নিয়ে খুব বিপদে পড়েছে। হঠাৎ পড়ে গিয়ে আমার দু চোখ অন্ধ হয়ে গেছে। আমায় কিছু ভিক্ষা দিন না বাবু, আমায় কিছু ভিক্ষা দিন। বৃদ্ধেরা কুড়াও মানে
সাহায্যের হাত নিয়ে কেউ এগিয়ে আসে না, কিন্তু সুন্দরী যুবতী বউটির দিকে ভালো সব দৃষ্টি নিয়ে এগিয়ে আসে বড় ঘরের বড় মাপের সমাজ বিরোধী। দাদু দাদু তুমি একটু এখানে বসো, আমি ওনার কাছ থেকে কিছু ভিক্ষা চেয়ে আসি। অন্ধ বুড়োটা বলছে ভগবান তোমার চোখ নেই। আমার দাদা শ্বশুর অন্ধ হয়ে গেছে, আমার স্বামী দেওর থেকে নেই। আপনি আপনি কি আমাকে দয়া করে একটু সাহায্য করতে পারবেন বাবু? বলুন কি সাহায্য চান? মানে আমাকে যে কোনো একটা চাকরি দিতে পারবেন? চাকরি? হ্যাঁ, যে কোনো একটা চাকরি। কিন্তু করবেন না দাদা, কিন্তু করবেন না। আপনি দয়া করে আমাকে একটা চাকরি করে দিলে আমার স্বামীকে আমি কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনতে পারবো, আমার অসুস্থ দাদা শ্বশুরের আমি চিকিৎসা করাতে পারবো। আপনি আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন। উপায় অবলম্বনহীনা গৃহবধূরা এমনি করে চাকরির জন্য এক শ্রেণীর মানুষের সামনে জোড়ো হাত করে দাঁড়ায়। স্বামীকে ফেরানোর স্বপ্ন দেখে সংসার আগুনায় জ্বালাতে চায় অবগুণ্ঠন টেনে লণ্ঠনের আলো, কিন্তু একজোড়া কালো হাত পকেটে ঢুকে বেরিয়ে আসে নোটের বান্ডিল নিয়ে। ঠিক আছে, চাকরি তুমি পাবে, এই নাও অ্যাডভান্স। চাকরিটা কিসের দাদা? কান্না কান্না? কান্না, তুমি শুধু দিন রাত কাঁদবে। তোমার সেই কান্না আমরা রেকর্ড করে বাজারে ছাড়বো। আজকাল বড় বড় ফ্যামিলিতে বাবা মূল্যে মা মূল্যে আজকাল আর কেউ কাঁদে না। মৃত্যুর পর অথবা শ্রাদ্ধের দিন তারা সেই কান্নার ক্যাসেট বাজাবে। এই নাও আমার কাজ, ঠিক ঠিকানায় পৌঁছে যাবে। কেমন? দাদু দাদু আমি চাকরি পেয়ে গেছি। দাদু চাকরি পেয়েছো না? চাকরি পেয়েছো? কিসের চাকরি না? কান্নারি করার চাকরি। জামাইবাবু লিখছেন এমনি করে চাকরির লোভ দেখে তাদের অ্যাডভান্স দিয়ে যৌবনটাকে ডুকরে ডুকরে খেয়ে মেয়েগুলোকে চালান করে দেয় ওই বড় মাপের বড় সমাজ বিরোধীরা। এরপরেই ঘটবে এক অবিস্মরণীয় ঘটনা। হ্যাঁ, স্বামী আগে না সিঁদুর আগে, এই তর্কের লড়াই। এক পথে আসবে সিঁদুর পক্ষের এক মহিলা, অন্য পথে আসবে এক মহিলা যে এখনো একটু একটু স্বামীর পক্ষে। না না, আমার পক্ষে সাগরের সব প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। তাকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি তাকে আমার ভালো লাগে ঠিকই, আজও তাকে ভালোবাসতে পারিনি। আপনি কি পারেননি দিদি? ভালোবাসতে। আর আপনি কি পারেননি? ভালোবাসা বলতে। তাহলে আমাদের দুজনের একই সমস্যা নাকি বলুন? আচ্ছা দিদি, আপনার তো এখনো বিয়েই হয়নি, তাহলে ভালোবাসতে আপনারা তো ভয় কিসে? আমি বিবাহিতা। আচ্ছা দিদি, বিবাহিতা হয়েও আপনি সিঁদুর পরেননি কেন? অন্য কথা বলুন, আপনি কোথায় গিয়েছিলেন? আমি আমার অসুস্থ শাশুড়ির জন্য ঠাকুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। শাখা নোয়া ঠাকুর মন্দির যত সব কুসংস্কার। আচ্ছা দিদি, আমি আপনাকে একটা কথা বলবো? আরে বলুন, বসুন তো। না বলুন নয় দিদি, আমি আপনার থেকে ছোট, তাই বলো। ঠিক আছে, বলো, আচ্ছা। বসো। আচ্ছা দিদি, এবারে বলো তো, মেয়েদের জীবনে স্বামী আগে নাকি সিঁদুর আগে? স্বামী আগে। সিঁদুর। সিঁদুর। দিদি রাগ করছেন কেন? বসুন না। সেটা আমি তুমি তোমার আন্টি? বড় দিদি হয়ে ছোট বোনকে তুমি আন্টি বলছো? আরে বাস, তুমি তো বেশ মিষ্টি মিষ্টি কথা বলতে পারো। তা তোমার নামটা কি? আমার নাম সঙ্গীতা। আশ্চর্য তো। তোমার সে কি কেন আশ্চর্য কেন? আরে বাবা, আমার নামও তো সঙ্গীতা। দিদি। আচ্ছা বোন, এবার বলো তো তোমার স্বামীর নাম কি? এই যা, শাশুড়ি বলে দিয়েছি খবরদার স্বামীর নাম মুখে আনবে না। অবশ্য শাস্ত্রে বলেছে স্বামীর নাম করে ফেললে দুধে ভাতে খায়, তাই আমি বানান করে বলছি। ভয় আকার দন্ত শয়কয় র। আরে বাবা, এই তো আরো আশ্চর্য। ওমা, আবার কি আশ্চর্য? আরে বাবা, আমার স্বামীর নামও তো ভাস্কর। সত্যি? দিদি, আমার বরের নাম আর জামাইবাবুর নাম এক। আচ্ছা দিদি, আমাদের দুজনের নাম এক, দুজনের বরের নাম এক, তাই মানে আমাদের দুজনের চরিত্রটা এক হবে না কেন?
কি অন্য কথা ভাবছে? ভাবতেই পারে আমি বুঝি বুঝি ভুল কিছু বলে ফেলেছি। দিদি, দিদি, বলছি আমার এই পূজার ডালিতে রয়েছে মা কালীর প্রসাদী সিঁদুর। এই সিঁদুর থেকে আমি একটুখানি তোমার সিঁথিতে পরি। না 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 না, ও না কেন দিদি, না কেন? তুমি বুঝি স্বামীর মঙ্গল চাও না? অন্য কথা বলো। আচ্ছা বেশ, অন্য কথা আমি অন্যদিন বলবো, আজ আমি চলি। এত তারা কিসে? মা, তারা থাকবে না? ঘরে আমার অসুস্থ শাশুড়ি আমার পথ চেয়ে বসে আছে। আমার স্বামী হয়তো সব কাজ ফেলে আমার আসার পথ চেয়ে বসে আছে। আমার সংসারে এটা ওটা সেটা কত কাজ, তাছাড়া বাড়ি ফিরে কোজাগরি লক্ষ্মী পুজোর আলপনা আঁকতে হবে। অমন আলপনা দেওয়ার স্বপ্ন তো আমার জীবনেও ছিল। ছেলেবেলায় মা আমাকে লক্ষ্মীর ব্রত কথা শুনিয়েছিল। আমারও তো শাশুড়ি ছিল, দেওর ছিল, আমার স্বামীও তো আমার পথে বসে থাকতো। কিন্তু কোন এক কাল বৈশাখী ঝড় সেই শব্দগুলোকে ভেঙে দচ দচ করে দিয়েছে, ভেঙে দচ দচ করে দিয়েছে, ভেঙে দচ দচ। দিদি, হে কি দিদি, তুমি কাঁদছো? না না, কাঁদবো কোন দুঃখে? জানো আমাদের বাড়ি কান্নার কোনো ঠাঁই নেই, চারিদিকে শুধু সুখ আর সুখ। এবার তোমার সঙ্গে আমার দেখা হলে আমি কিন্তু আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাব। নিশ্চয়ই যাবো দিদি। তার আগে আবার কিন্তু তোমার সাথে দেখা হলে আমার গরিব শ্বশুর বাড়িতে তোমাকেও আমি নিয়ে যাব। তোমাকে আমার স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দেব। কি হলো, তুমি যাবে তো? যাব যাব যাব। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধন জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধন জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধন জড়ালে গো সাবধানে যাবে দিদিমণি, সাবধানে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক দিদিমণি, ভগবান তোমার মঙ্গল করুক। হাত মেরে সঙ্গীতাকে শুভেচ্ছা জানাচ্ছিলে কেন? অনেকদিন পর সঙ্গীতা দিদিমণি সুমতি হয়েছে বলে। বরান্দা, তুমি কি খবর রাখো বড় বাবু? আজ সন্ধ্যেবেলার সঙ্গীতা দিদিমণি বাড়ি গিয়ে মদ খায়নি? বাড়িতে খায়, বাড়িতে খাবে। এবারে ডান্সে খায়নি। মুখার্জি ম্যানশনে তাকে দিয়ে আমি একেবারে ডান নাচাবো। না না, আর পারবে না। কারণ কারণ অনেক দিন পর দিদিমণি কাঁদতে শিখেছে। না, এই মুখার্জি ম্যানশনে খাবার জন্য অনেক সুন্দরী মেয়েকে চাকরি দেওয়া হয়েছে। তাই সঙ্গীতাকে চিরকুমারী সেজে মদ খেতে হবে, নাচতে হবে আর হাসতে হবে। তাহলে তুমিও শুনে রাখো বড় বাবু, আমি বেঁচে থাকতে দিদিমণিকে আর মদ খেতে দেবো না, নাচতেও দেবো না। কি বলতে চাও তুমি? আজ আমি জানতে চাই কেন কেন তুমি দিদিমণির জীবনটা এমনি করে নষ্ট করে দিয়েছো? কেন বিবাহিত হওয়ার সত্ত্বেও তুমি তোমার বোনকে সিঁদুর করতে দিলে না? শাঁকা নোয়া শাড়ি পরে কেন হতে দিলে না স্বামীর ভালোবাসার গৃহবধূ? যাও, কেন দিলাম না? তাহলে শোনো, মৌচাকে মধু ভর্তি, সেই মৌচাক থেকে টিপে গেলে বার করে নিলে সেই চাকে আর কি থাকে? কিছুই থাকে না। তেমনি মেয়েরা বধূ হয়ে শাড়ি শাঁখা সিঁদুর পরে স্বামীর ঘর করতে গেলে কোনো উত্তাপ থাকে না কোনো পুরুষের, কোনো সাহিত্যিকের জীবনে। বড় বাবু, ছি 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 ছি, তুমি নিজেই
আখের গুছাতে গিয়ে দিদিমণির জীবনটা এমনি করে নষ্ট করে দিচ্ছ। না, ভালো করনি দাদাও, কাজটা তুমি মোটেই ভালো করনি। কি বরান্ডা কি বলতে চাও? আজ আমি জানতে চাই, পৃথিবীর কোন দাদা নিজের সুখের জন্য মায়ের পেটের বোনের এত বড় সর্বনাশ করতে পারে বলে আমার মনে হয় না। আর তা যদি তুমি করে থাকো, তাহলে তুমি দিদিমণির নিজের দাদা নয়। কি বললি? তোমার মতো দাদাকে দেখে পৃথিবীর সমস্ত বোনেরা আতঙ্কে চমকে উঠবে। পৃথিবীর কোনো বোন দাদাকে দাদা বলে বিশ্বাস করবে না। ভাইয়ের কপালে ফোঁটা না দিয়ে ওই জমির কপালে ফোঁটা দিয়ে বলবে, জমির কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে মারলাম ঝাঁটা। জমির কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে মারলাম ঝাঁটা। জমির কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে মারলাম ঝাঁটা। আর আমি দাদা চাকরটাকে আমি গোলা টিপে শেষ করে দেবো, না হলে ও আমার কাছে বাধা হয়ে দাঁড়াবে। ওরের বাচ্চা সঙ্গীতাকে স্বামীর কাছে পাঠাতে চায়। সবাইকে আমি আমার হাতের খেলা পুতুল তৈরি করেছি ঠিকই, কিন্তু ওই নিষেধকে সারা আমার বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। না, পারবে না। বিখ্যাত প্রকাশক এই অজিত মুখার্জির একটা বড়ের চালে ওই সারা শয়তানদের আমি সব কিছু মাফ করে দেবো। তারপর একটা মেয়ে মাকড়সা যেমন জাল করে একটা ছেলে মাকড়সাকে আটকে রাখে, আমিও ঠিক তেমনি সঙ্গীতাকে লেলিয়ে দিয়ে অনেক অশ্লীল লেখককে নিয়ে আসবো আমার এই মুখার্জি ব্যবসারে। তারা একটার পর একটা অশ্লীল লেখা লিখবে, সেই যৌবন সর্বস্ব লেখা দিয়ে আমি উপন্যাস ম্যাগাজিন বার করবো, বিজ্ঞান শাস্ত্র ভূগোল নাম করবো, আমি নানান ধরনের সেক্সুয়াল স্টোরি। তারপর আমি বিদেশ থেকে নিয়ে আসবো নানা উন্নত ধরনের ছাপার মেশিন, একাধিক পেছেও কাজ চলবে। আমার প্রধান বিজনেস ম্যাগনেট আমার বড়ই সঙ্গীতা, কিন্তু আমার জীবনের প্রধান চরম প্রতিদ্বন্দ্বী ওই সারা শোরের বাচ্চা ভাস্করের হাতটা। হ্যাঁ, মনে পড়েছে, বেশ কয়েকদিন আগে তো আমি ডাম্বিলে হাতটা কেটে আনতে বলেছিলাম, কই এখনো তো সরিয়ে এলো না। এই ডাম্বি ডাম্বি এমপি আছড়া গেছে সব, বলেন কি আপনার হুকুম? হাতরা কই হাতরা? হাতরা ভাস্কর ব্যানার্জি সেই কাটা হাতরা। লেখক বাবুর হাত এখনো কাটা হয় নাই, সেটা এখনো গুটা আছে। কেন কাটা হয়নি? লেখক বাবু লিখছেন বলে। না, সারা শোরের বাচ্চা লিখবে না। ও সারা শোরের বাচ্চা রাস্তায় বাজি হাতে করে ভিক্ষে করবে, ভিক্ষে ভিক্ষে ভিক্ষে। বাবুর অবতার বলি রাজার কাছে ভিক্ষা করিয়েছিলেন, লেকিন সেই ভিক্ষার দক্ষিণা দিবার সময় বাবু বলি রাজার কি অবস্থা হয়েছে সে কথা কি একবার খেয়াল করে দেখেছে? অবস্থা হয়েছিল বলি রাজা। ভিখারি বাবু অবতার বলি রাজার কাছে পা দিয়ে টিপে একেবারে পাতালে প্রবেশ করিয়েছিলেন। বাচ্চা তোর মুখ ভেঙে দেবো রে শোরের বাচ্চা। বাবুজি এসব আমি লাঠি যদি আপনি আমাকে আগে মারতেন আমার বহুত বহুত উপকার হতো। তোকে আমি গুলি করে শেষ করে দেবো রে সারা শোরের বাচ্চা। আমি भी बड़ी আপনাকে গুলি করতে, আমি भी बड़ी আপনার জাহান্নামে জিন্দেগি খতম করে দিতে। नहीं वो काम আমি করবে না সাহেব। আপনি শয়তান বলে, আপনি নেমো হারাম বলে আপনার সাথে আমি নেমো খারাপি করব না, কারণ ইতনা রোজ আপনার নেমো খেয়েছি তো। তাই এই রিভলভার আমি স্বপন বাবুর হাতে তুলে দিয়ে আমি রিক্সা চালানোর কাম করতে চললাম। बाबूजी आज से वो बाबूजी अपना ऊपर वाला और आउट से अभी एक रिक्शा वाला, अभी एक रिक्शा वाला, अभी एक रिक्शा वाला। যে কাজ করতো তুমি সেই কাজ করতে পারবে। করবো এটা হাত কেটে নিতে পারবে, হাত। ও শিওর, কারণ এখন আমার জীবনে অনেক রাত। হাতি কা দাঁত আদমি কা বাত। তুমি আমার পাশের ঘরে যাও, তোমার সঙ্গে হবে আমার ঠিক মুলাকাত। শুনুন স্যার, আপনি আমাকে দিয়ে যা খুশি করিয়ে নিতে পারবেন, আমি কোনো কাজ করতে ভয় পাবো না, কারণ শিক্ষা আমার ভাগ্যের ওপর করছে বজ্রাঘাত। তাই আমার প্রতিজ্ঞা, আজ থেকে আমি শিক্ষার ওপর, সত্যের ওপর, আলোর ওপর করবো শুধু
আঘাত আঘাত সাগর রায়, বলুন স্যার। তুমি কি শুনেছো কাল সঙ্গীতা কেঁদেছে? মনে হয় কাল থেকে তার জীবন বিনায় সে আগের সুর বেঁধেছে। ধন্যবাদ। আগে সুরটাকে বাঁধতে দেওয়া হবে না, সাজতে দেওয়া হবে না, আগে সুরের সরকাম। আমার সামনে তুমি তাকে জোর করে মদ খাওয়াবে? খাবে না স্যার। শুনেছি কাল পার্কে সঙ্গীতা নামে এক মহিলার সঙ্গে তার দেখা আরে হয়েছিল। তাতে কি হয়েছে? মেয়েলি জীবনের মৌতাতে মৌতাতে মিলে গেছে স্যার। তাই সঙ্গীতা আমার সঙ্গে বাড়ি একটি কথাও বলেনি। বলাবে, জোর করে কথা বলাবে, কাছে টেনে নেবে, মদ খাওয়াবে, আর ভাস্করের ইংলিশে দিব শুট করে আমি তোমার সঙ্গে আবার সঙ্গীতার বিয়ে দেবো। সাগরবাবুর সঙ্গে সঙ্গীতাদির বিয়ে দেওয়ার আগে আপনি বিয়ে করে ফেলুন মিস্টার হ্যাঁ, প্রকাশ। তা তো করতেই হবে রে জানোয়ার, কারণ আমি একটা বিয়ে না করলে কান্নার চাকরিটা চল করে কাল ছোট বাবু তোমার পাশের ঘরে একটা মেয়েকে আটকে রেখে দিয়েছে। কেন? বেশ করেছে, আটকে রেখে দিয়েছে, বেশ করেছে। সেটা আধুনিক সাহিত্যের প্রয়োজনে। কেয়ারফুল সাগর রায়, তোমার অনেক অপমান আমরা সহ্য করেছি, কিন্তু আর নয়। সে কি আমি যে আপনার দিদির নতুন হবু বর। এক চর মেরে তোর মুখটাই ভেঙে দেবো রে আজকে। শুনিলা? আজ ভাই ফোটার দিন, নারী জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। তাই আজকের এই পবিত্র দিনে আমি আমার 3 ভাইকে ফোঁটা দেবো। তাই আজকের দিনে এই জানোয়ারটাকে তুমি বাড়ি থেকে চলে যেতে পারো, না হলে তাহলে কি করবি তুই? তুমি যেমন সেদিন সাগর রায়কে জুতো মেরে তাড়িয়ে দিয়েছিলে, আমিও ঠিক তেমনি এই বাড়ি থেকে এখনই সাগর রায়কে গলা ধাক্কা দিয়ে বার করে নেবো। পারবে না বলতে পারবে না, কারণ এই দানব সম্রাট ওই শ্বশুরের পাশে এসে দাঁড়িয়েছে। দানব সেনাপতি রক্তাসুর। তুই শুধু রক্তাসুর নয় রে জানোয়ার, তুই নেপোলিয়ান বোনাপার্টের একটা পাপের সঙ্গী, একটা ব্রুটাস। সাগর, বলুন স্যার। সুমিতের হাত থেকে মদের বোতল নিয়ে সঙ্গীতাকে মদ খাওয়া। টিপে ধরবো। মুখার্জি মেনশনে ভাই ফোটার কি ঘন ঘটা। ওরে নিশীথ, তুই দূর থেকে নিয়ে যা তোর দিদির হাতের চুয়া চন্দনের বদলে বিলেতি মদের ফোঁটা। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে। আজ ভাই ফোঁটা, যে দিনটির জন্য বোনেরা ভাইদের পথে বসে থাকে, কিন্তু আমার তো কোনো বোন নেই। তাই ভাই ফোঁটা নেবার কি আনন্দ, কি অনুভূতি তা আমি কোনোদিনও বুঝতে পারি না। কিন্তু আমরা প্রতি বছর এই দিনটা এলো খুব মন খারাপ করতো। সারাদিন খেলার মাঠে একা একা প্র্যাকটিস করতাম। কিন্তু কাল হঠাৎ মা আমায় বললো, অমর কাল তুই খেলতে যাবি না। আমি বললাম, কেন মা, বাড়িতে একা থেকে কি করব? মা বলল, তোর বৌদি তোকে ভাই ফোঁটা দেবে, বড় বৌদি আমাকে ভাই ফোঁটা দেবে। এই আনন্দে কাল সারা রাত ঘুমাতে পারিনি। সকালে উঠে স্নান করে চোস্তা পাঞ্জায় পড়েছি, আর বৌদি হয়তো এখনই এসে বলবে। আসলে জীবনে প্রথম তো না, এবার কি করবে করো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারি পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারি পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারি পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।
বাহ 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 কি আনন্দের দিন। ও বৌমা, বৌমা ওটা রেখে এটা নাও, এটা নিয়ে আমার সামনে ধরো। হ্যাঁ মা। এই বাবা, ফুলকো ফুলকো লুচি, আলু ভাজা, আবার রসগোল্লা। ভাই ফোড়া এত মিষ্টি বুঝি? হয়েছে হয়েছে, এবার খেতে শুরু কর, মাছি বসবে যে। মা, আপনার ছেলেকে বলে দিন ভাইফোঁটার জন্য আনা নতুন জামা প্যান্টের ছিটটা যেন অমরকে দিয়ে দেয়। জামা প্যান্টের ছিট একদম ভুলে গেছি। এ মা, আজকে বিকালে গিয়ে আমি এনে দেবো। কি হলো মা, আপনি না বলেন আপনার ছেলের কোথাও ভুল হয় না? কি ভুল হলো তো? বৌমা, মায়ের কাছে ছেলে যেমন কোনোদিন বড় হয় না, তেমনি ছেলের দোষও মায়ের চোখে কোনোদিন ধরা পড়ে না। এ কথা তুমি এখন বুঝতে পারবে না, আগে তুমি ছেলে পুলের মা হও, তখন বুঝতে পারবে। কি সব উল্টোপাল্টা কথা বলছো মা? তা বলবে না কেন দাদা? মায়ের মনে কি কম দুঃখ? মা তো প্রায় সবাইকেই বলে। কি বলে? মায়ের বসি সব মেয়েরাই নাতি নাতি ঠাকুরমা হয়েছে, শুধু আমি নাতি নাতির মুখ দেখলে বললাম কি মা, এই তোমার কথাটা বলে দিয়ে ভালো করিনি? আমি একটু কাজে যাচ্ছি। তুই কাজে যাচ্ছিস? তুই তো কাজেই যাবি, তোরও অনেক লেখার কাজ, বৌমারও অনেক সংসারের কাজ। কিন্তু এই বয়সে আমার যদি কিছু একটা নাতিপুতি না থাকে, তাদের নিয়ে তো আমি সময় কাটাতে পারতাম। সঙ্গীতা, সঙ্গীতা, মাকে তুমি সান্ত্বনা দাও। আমি কি সান্ত্বনা দেব? কি বিপদ বলো দেখি, তা তুমি সান্ত্বনা দেবে না তো কে আমি? মা, এই আমি লিখতে যাচ্ছি। এই নাতি নাতির কথা বলছো তো? হ্যাঁ, তাহলে রহমান ডাক্তার কি বলে গেছে তোমার ওই বৌমার কাছ থেকেই জেনে নাও। বৌমা, হ্যাঁ মা। তোমার বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে রহমান ডাক্তার কি বলে গেছে? মা, ওই মানে রহমান ডাক্তার বলেছে হবে মা, হবে, একটু দেরিতে হবে। তবু ভালো, দেরিতে হলেও হবে। তোমাদের মেয়েদের আজকালকার কথা বোঝাই ভালো। মা, আপনি খুব রেগে গেছেন তাই না? রাগারি তো কম কথা নয় বৌমা। আচ্ছা তুমি বলো তো, তোমার তিনটে ভাই থাকতে একটা মাত্র বোনের কাছে কেউ ভাই ফোঁটা নিতে এলো না? হ্যাঁ, বড় লোকের ব্যাপার স্যাপারই আলাদা। আর ভাই ফোঁটার দিন তার বোনের কথা একবারও মনে পড়লো না? আর তুমি এবার কেমন বৌমা, কেমন? তোমার ভাইয়ের মুখটা কি একবারও তোমার মনে পড়ে না? একবারও? মনে পড়ে মা, আমার দিন রাত সেই ছোট্ট ভাইটার কথা আমার খুব মনে পড়ে। আমার সে ভাইটাকে স্কুলে গিয়ে দিতেই তো আমি আমার সর্বস্ব হারালাম। দিনে দুপুরে একদল দুর্বৃত্ত আমাকে জোর করে তুলে নিয়ে গেল, তারপর আমাকে জোর করে একের পর এক ধর্ষণ করলো, তারপর আমাকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিল বরিকালে এক মাসির কাছে। আমাকে যে ভালোবাসতো তার সঙ্গে আমার আর দেখা হলো না। এই হতভাগিনী গঙ্গা একই বছরে তার ভাই হারালো, তার সংসারে হারালো তার প্রথম যৌবনের ভালোবাসা। তাই তো এই ভাইফোঁটার দিনটা এলি না, এই ভাইফোঁটার দিনটা এলি না, আমি ইচ্ছে করে ছুটে গিয়ে আমার সেই ছোট্ট ভাইটার কপালে একটা ফোঁটা। না, সে আর কোনো দিন হবে না। তাই তো অন্য বছরের মতো এই বছরও আমি চন্দন নিয়ে আমার ভাইয়ের উদ্দেশ্যে আমি কপাটে ফোঁটা দিয়ে বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। জমির দুটি কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা,
ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুরি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। নিশি, তুই তাহলে সত্যি সত্যি আমার থেকে ফোঁটা নিলি ভাই? তুই দিদি বলেই তো আমি নিলাম রে দিদি। তাহলে দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। হয়তো চিরদিনের জন্য নয়, মাত্র কিছুক্ষণের জন্য আমি যে কি পেলাম সেটা আমি বাড়ির সকলকে ডেকে ডেকে দেখাই। মা, তোরা তাড়াতাড়ি ছুটে এসে দেখো, আমার ভাই এসেছে। ভাই আমার কাছে ফোঁটা নিতে এসেছে। কতদিন পরে ভাই বোনকে একসঙ্গে দেখি, আজ আমার কি আনন্দ হচ্ছে, আমি ভাষা প্রকাশ করতে পারছি না। নিশীথ, প্রণাম কর আমার শাশুড়ি মা। দিদি উনি যখন মা তখন আমারও মা। বাবা, কি হলো বাবা? তুমি আমার মুখের দিকে অমন করে তাকিয়ে কি দেখছো? আপনার মধ্যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আমি যদি আর কোনোদিন আপনাকে ছেড়ে না যাই মা, নিশীথ, তুই বিশ্বাস কর দিদি, আমার মা ঠিক এমনি করে সিঁদুরে সিঁদুর পরতো, পূজা পার্বণে পরতো লাল পাড় গরদের শাড়ি। মাকে যতই দেখতাম ততই যেন আশ মিটতো না। বৌমা, তোমরা তো একই মায়ের পেটের ভাই বোন, তাহলে তোমার ভাই কেন বললো তুই বিশ্বাস কর দিদি? আসল ব্যাপারটা তুমি এখনো বুঝতে পারলে না মা। না। আমি তো আগেই বলেছি আমার শ্বশুর বাড়ির লোকরা সবাই একটু আধটু পাগল। হ্যাঁ। সঙ্গীত এখানে যে সুস্থ হয়ে গেলে কি হবে? ওর ভাইরা এখনো সুস্থ হয়নি। তুই ঠিক বলেছিস ভাস্কর, তুই ঠিক বলেছিস। ওরা সুস্থ থাকলে তিন ভাইয়ের এক বোনের কথা কারোর মনে পড়ে না। ও বৌমা, বৌমা, তোমার ভাইকে নিয়ে ভেতরে এসো, আমি ওর জল খাবারের ব্যবস্থা করি। আর একটু হলেই ধরা পড়ে গিয়েছিল আর কি। ভাগ্যিস জামাইবাবু এসে ব্যাপারটা ম্যানেজ করে দিলে। কিন্তু এই জল জন্ম বিদ্যাটাকে আর কতদিন ম্যানেজ করে চালানো যাবে? হয়তো চিরকালই, কারণ আমার দিদিকে আর কোনোদিন আসতে দেবে না আপনার কাছে আমার দাদা। নিশীথ, আপনি জানেন আমার দাদা জোর করে সাগর রায়কে দিয়ে আমার দিদিকে মদ খাইয়ে দিয়েছে। আমার দিদি মদের বোতলে আঙুল ডুবিয়ে ভাই ফোটার বদলে আমাকে মদের ফোঁটা দিতে চেয়েছিল। কেন কেন তুমি সে কথা আমার সামনে বলছো যে আমার জীবন থেকে একবার হারিয়ে গেছি? কেন তুমি তাকে নতুন করে কুড়িয়ে আনতে চাইছো? যাও যাও যাও, তুমি একটু খেয়ে দে বিশ্রাম করো। আমি নয় বিশ্রাম করব, কিন্তু আপনি আপনি যে কতদিন মানসিক বিশ্রাম থেকে বঞ্চিত সেটা কি আপনি বুঝতে পারেন? সেটা কি আপনি বুঝতে পারেন? কি হলো সঙ্গীতা, তোমার মুখে কথা নেই কেন? আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? তুমি এখনো তোমার বউকে ভুলতে পারোনি, তাই না? ভুলে গেছি, তার কোনো স্মৃতি আজ আমার মনের মধ্যে নেই। তুমি তুমি সত্যি কথা বলছো? সত্যি বলছি, যদি বিশ্বাস না করো তো এই তোমাকে ছুঁয়ে বলছি। আমার ভালোবাসার প্রথম ছোঁয়া। না না, আমি ভুল করে তোমায় ছুঁয়ে ফেলেছি, আমি ভুল করে তোমায় ছুঁয়ে ফেলেছি। তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু কিন্তু আমাকে কে ক্ষমা করবে? আমাকে আমাকে কে ক্ষমা করবে? আমি যে একটু একটু করে তোমার কাছে থাকতে থাকতে আমি নিজেকে মনের গাড়ি সুখে সে সাজিয়ে রাখা একটি সুন্দর অলংকার হয়ে দেখতে পাচ্ছি। আমাকে ক্ষমা করবে কে? কান্নায় আসে জীবনী
কান্নায় আসে জীবনের পথে স্মৃতির বন্যা ছড়ায়, স্মৃতির বন্যা ছড়ায়। দু চোখের জলে আঁচল ভেজায়, দু চোখের জলে আঁচল ভেজায়, সেই স্মৃতি গড়িয়ে স্মৃতির বন্যা ছড়িয়ে, স্মৃতির বন্যা ছড়িয়ে কান্নায় আসে। স্বপ্নের কথা শুনি না, স্মৃতির পাখিরা উড়ে দূরে চলে যায়, হৃদয় যে মানে না। তিলে তিলে ক্ষয় হয় স্বপ্নের কথা শুনি না, স্মৃতির পাখিরা উড়ে দূরে চলে যায়, হৃদয় যে মানে না। মনের গহনে ভাগ্য আমার, মনের গহনে ভাগ্য আমার, ভালোবাসা নীল পুরী স্মৃতির বন্যা ছড়িয়ে, স্মৃতির বন্যা ছড়িয়ে, স্মৃতির বন্যা ছড়িয়ে কান্নায় আসে। বল, মেয়েদের জীবনে একটা স্বর্গীয় স্বপ্ন, স্বপ্নের স্বপ্ন, অথচ আমার দাদা সেটা আমার কাছে বড় বানিয়ে দিয়েছে। কিন্তু না, দাদার কোনো কথা আমি শুনবো না। আমার স্বামী একাডেমি পুরস্কার পেয়েছে, আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। পালিয়ে যাও দিদি ভাই, তুমি এখান থেকে পালিয়ে যাও। জামাইবাবু পুরস্কার পেয়েছে, এই খবরটা পাওয়ার পর থেকেই তোমার দাদা পাগলের মতো এবার ছুটে আসছে। আসুক সে ছুটে, আজ আমি তার মুখোমুখি গিয়ে দাঁড়াবো। পারবে না, পারবে না দিদি ভাই, পারবে না। তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো, তাই ঝড়ের সামনে দাঁড়াতে তুমি পারবে না। কেন পারবো না পরান্দা? দিদি ভাই, পাহাড় কি ঝড়ের সামনে দাঁড়াতে পারে না? তাই একাডেমি পুরস্কার প্রাপ্ত আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। তার আগে ওই রাস্তার ভাস্কর ব্যানার্জিকে আমি গুলি করে মারবো। কেন তুমি তাকে গুলি করে মারবে? আজ তুমি তার কাছে হেরে গেছো বলে? না, আমি হেরে যাইনি। কথাটা শুধু দিদি ভাই বলেনি, সারা দেশের লোক ওই খবরের কাগজ পড়ে ধন্যি ধন্যি করছে, আর একই বাক্য বলছে তুমি হেরে গেছো। না, তুমি হেরে গেছো। না, তুমি হেরে গেছো। আমি হেরে যাইনি। আমার এক বেঈমান প্রকাশক বন্ধু লুকিয়ে লুকিয়ে তার বই ছেপে তাকে পুরস্কার পাইয়ে দিয়েছে।
আমি ওই সাগরায় 3খানা বই ছেপে তাকে আমি জ্ঞানপীঠ পুরস্কার পাইয়ে দেবো। জ্ঞানপীঠ জ্ঞানপীঠ পুরস্কার নয় দিদি, জ্ঞানপীঠ পুরস্কার নয়, আমার টাকার কুমির দাদা টাকার জোরে জোর করে সাগরাইকে পাইয়ে দেবে অজ্ঞানপীঠ পুরস্কার। চুপ কর, চুপ কর, চরিত্রহীন, চুপ কর। চরিত্রহীন আমি নই, চরিত্রহীন তুমি। তুমি একটা যুবতী মেয়েকে চাকরি দিয়ে তুমি তোমার অফিস ঘরে আটকে রেখে দিয়ে বেশ করেছি রে জানোয়ার, আটকে রেখেছি, বেশ করেছি। বি কেয়ারফুল শয়তান অজিত মুখার্জি, আবার বাজে কথা বললে আমি তোমাকে সহজে ছেড়ে দেবো না। কি করবে নিশিত, কি করবে? পুলিশকে খবর দেবে? পুলিশ তো মিস্টার মুখার্জির কেনা, আর এ রাজ্যের বড় বড় আমলারা মিস্টার মুখার্জি চেনা, তাই তুমি কিছুই করতে পারবে না। সেই সর্ষেই তো আমি দিনকে রাতকে দিন করবো সাগর। ভাস্কর যে পুরস্কার পেয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার আমি তোমার হাতেই তুলে দেব। আগে মুখার্জি বাবুর হাতে আপনার পাণ্ডুলিপিগুলো তুলে দিন। শিওর, আমার এই তিনটে পাণ্ডুলিপি পড়ে উনি মনে মনে দ্বন্দ্ব অনুভব করবে, ঠিক করতে পারবে না কোন লেখাটা আগে ছাপবে। ওরা আমাকে চেনে না সাগর রায়, ওরা দেখেনি আমার আসল রূপ। তবু আমি কেন চুপ করে আছি জানো? তোমার ওই লেখা 3খানা বই আমি প্রেসে পাঠাবো বলে। দাও দাও দাও, তোমার 3খানা বইয়ের মধ্যে একটা দাও তো দেখবি কোনটা। এই নিন, এটার নাম নারীর দেহ। বাহ, অদ্ভুত নাম, অদ্ভুত নাম। একটা তারপরেরটা এটার নাম অফুরন্ত যৌবন। ইউনিক, ইউনিক। তারপরেরটা এটার নাম গোপন মিলন। জবাব নেই সাগর রায়, তোমার রক্ত নেই জবাব। মিস্টার মুখার্জি, আগে ভালো করে পড়ো। এটা একটা উপলেখানি, এটা সাদা খাতা। খালি জায়গায় তো দেখতে পাচ্ছেন না, চশমাটা এনে দেবো? সাগর রায়। তাহলে শোনো মিস্টার মুখার্জি, ওই সাগর রায় আমার বন্ধুর দাদা। নিশ্চিত ঠিক কথাই বলেছে, যাতে আপনার বোন অন্য লেখার সঙ্গে মিশে বিপদগামী না হয় এই ভেবে নিশ্চিত কায়দা করে আমাকে লেখক সাজিয়ে ও আপনার কাছে পৌঁছে দিয়েছে। সাগরদা, না জেনে না বুঝে আপনাকে আমি অনেক অনেক কটু কথা বলেছি, তার জন্য প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমিও আপনার সঙ্গে অনেক অভিনয় করেছি, তাই আপনিও আমাকে ক্ষমা করে দেবেন। না রে শয়তান, তোদের আমি কাউকে ক্ষমা করব না। আমি তোদের কি করে বদলা নিতে হয় সেটা আমি আজই প্রকাশ করে দেব যে আমি আমি একা নই, আমি অসহায় নই। আমার অনেক বন্ধু আছে, অনেক ব্যবসায়ী বন্ধু আছে, আর আছে আমার ছোট ভাই সুমিত, যাকে আমি আমার হাতের খেলার পুতুল তৈরি করেছি। এই কে আছিস? একটা মদ নিয়ে আয়, মদ। তোমার হাতের খেলার পুতুল আপাতত আমি ছাড়া আর কেউ নেই, তাই মদের বোতলটা আমি নিজেই নিয়ে এলাম। হ্যাঁ শোন, তোকে সাগর আর সঙ্গীতার উপর একটু নজর রাখতে হবে। আমি পারবো না। কি তোর এত সাহস? কি বললি রে তুই? হবেই তো, আজ থেকে যে তোমার এই হাতের পুতুলটা মানুষ হয়ে গেল দাদা। কি কি বলতে যাস তুই? এখনো অনেক সময় আছে দাদা, তুমি তোমার পাপের পথ থেকে ফিরে এসো, দিদিকে জামাই বাবুর কাছে পাঠিয়ে দাও। না, বেশ, তাকে ফিরিয়ে নিয়ে এসে তুমি তোমার নিজের ভুল স্বীকার করো। না না, আমার জীবনে কোনো ভুল নেই। তোমার পায়ের তলায় যে মাটি নেই, টাকা আছে, সোনা আছে, তোমার জীবনটা যে একেবারে ফাঁকা হয়ে গেছে। কি বললি রে জানোয়ার? জানোয়ার আমি নই, তুমি। শুধু তাই নয়, তুমি একটা বাস্তব ঘুঘু। তবে শয়তান! বলছি তো, জানোয়ার আমি নই, তুমি তুমি। তাই তোমার সর্বাঙ্গে ছিটিয়ে দিয়ে গেলাম আমার সারা জীবনের ঘৃণার থুতু। থু থু থু। আরে যা 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 যা। শালা তোর মতো কত কুকুর আমার পায়ের কাছে এসে লেজ নাড়বে। সাগর, শপথ। ইয়েস বস।
হ্যাঁ, যে মেয়েটাকে আমি টাকার টনিক খাইয়ে 7 দিন আগে আমার পাশের ঘরে রক্ষিতা বানিয়ে রেখেছি, তাকে আমার বাগান বাড়িতে তুলে নিয়ে যেতে পারবে? টাকা ছাড়লে আমি সব পারবো বস। আর একটা কথা, সালা মেয়েটা না, সালা একেবারে ব্যস্ত হয়ে গেছে। এবার চাঁদ উঠবে, তুমি তাকে একটু চোখে চোখে রাখবে, দেখবে যে কেমন করে নাচতে পারে আর গাইতে পারে। ওই আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, ওই আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, পিরিতিরি আগুন তোরা নিভিয়ে দিবা এসে, পিরিতিরি আগুন তোরা নিভিয়ে দিবা এসে, মন নিয়ে কি মরবো নাকি শেষে, ওই আমি মরবো নাকি শেষে, ওই আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে। বলো না না, আমি আর এই জীবন রাখতে চাই না। তাই তোমার সামনে আমি আমার এই জীবন শেষ করে দিলাম। গেল কোথায় ছেলেটা? অমরের জন্মদিনে যে সমস্ত নিমন্ত্রিত অতিথিরা এসেছিল তারা খেয়ে দিয়ে তো কখন চলে গেছে, কিন্তু আমার ভাস্কর গেল কোথায়? মা, আপনার ছেলে তো বাড়িতে নেই। বাড়িতে নেই কেন? কোথায় গেছে? ওই যে একাডেমি পুরস্কার পাওয়া যে উপন্যাসটা যে প্রকাশক ছেপেছেন, সেই প্রকাশক ভদ্রলোককে বাড়িতে পৌঁছে দিতে গেছে। আহা, ভাস্করের আমার কাজই শেষ নেই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব একাকেই করি। ও মা, সব বুঝি আপনার ছেলে করেছে আর আমি বুঝি কিছুই করিনি? না, তুমি যদি বৌমা পাশে না থাকতে তাহলে ভাস্করের সাধ্য কি ছিল ওই লেখা? মা, তাই তো আমি সবার অজান্তে ভগবানকে ডেকে বলি, ভগবান আমাকে জন্ম জন্মান্তর সঙ্গীতার মতো বৌমা দিও। মা, তুমি শুধু বৌমাকে চাও বাবা, ছেলেকে চাও না? আজ আমার জন্মদিন, আজকে দিনে সব থেকে বড় ভিআইপি আমি, তোমার কোলের ছেলে আমি। সেই আমি থাকতে বৌদি তোমার কাছে অত বেশি আপন হয়ে গেল। কপাল ঠাকুরপো, সবই কপাল। ওরে বোকা ছেলে, ছেলের বউকে আপন করে নিতে হয়, তাকে পরের মেয়ে না ভেবে নিজের মেয়ে ভাবতে হয়। এখানে এখানে যত শাশুড়ি বৌমারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, যে সংসারে শাশুড়িরা ছেলের বউকে বউ না ভেবে মেয়ে ভাবে, আর সেই সমস্ত বৌমাদের বলছি তোমরাও শাশুড়ির না মা ভেবে ভাববে নিজের মা, সেই সংসারে কোনোদিন অশান্তি হবে না, হবে না, হতে পারে না। মা কেমন এত লোকের সামনে আমাকে কত ভালোবাসার কথা বলে গেল। তা তো বলবেই, তুমি আসার পর থেকে মায়ের ভালোবাসা ভাগ হয়ে গেছে। এরপর দেখবি যখন তোমার বউ আসবে তখন এই ভালোবাসা আরো এক ভাগ হয়ে যাবে। তখন তুমি কি করবে ভাই? বিয়ে আমি করবো না। ও মা, তাই নাকি? দেখা যাক। সে তোমরা যাই বলো বৌদি, বিয়ে আমি করবো না। কিন্তু মায়ের যদি কষ্ট হয়, আর তুমি যদি দেখে শুনে ভালো মেয়ে পছন্দ করে দিতে পারো, আর দাদা যদি এসে বলে এই অমর আমি বলছি তোকে এই মেয়েকে বিয়ে করতে হবে, তখন দাদার কথা কি আমি অগ্রাহ্য করতে পারবো? তবে রে পাজি হয়ে গেল তোমার এত দূর। তোমার দাদা আসুক, তোমার দাদা আসলে আমি তোমাকে দেখাবো মজা। না বৌদি, দাদাকে যেন এত কিছু বলো না, বলার সময় হলে বলবে কি? আগে আমার বিয়ের সঙ্গে যাওয়া সেই নিদবরের জন্ম হোক। তবে রে শয়তান এত দূর। সত্যি
পাগল, আমাকে একদম পাগল করে দেবে। যেমন দাদা তেমনি ভাই। উনি আবার কখন ফিরবে কে জানে, যখন ফিরে ভীষণ ঘুম পাচ্ছি, আমি বারান্দায় শুয়ে একটুখানি ঘুমিয়ে নিই। ঘুমিয়ে গেছে, ভাস্করের বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি শুধু লেবু গাছে ঝোপের ভিতরে ঘাপটি মেরে শিয়ালের মতো বসে আছি। আমি এসেছি ওই ভাস্করের জীবন থেকে ওই হারামজাদি মেয়েটাকে চিরদিনের মতো সরিয়ে দিতে। মেয়েটাকে শেষ করে দেওয়ার আগে সত্যি ওর যৌবনটাকে চেখে দেখার আমার ইচ্ছা হচ্ছে মাইরি। তাই আমি আমার বাগান বাড়িতে নিয়ে গিয়ে একেবারে ভাস্করের লেখার কলম ধরার হাতটা চিরদিনের মতো বন্ধ করে দেখে। কে যেন একটা কথা বলছি। আমি জানতে পারবে কে আমি, কেন আমি, কিসের জন্য আমি এসেছি। আপনি কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। যান বলছি, যান এখান থেকে, চলে যান বলছি। সুন্দরী, তবে আমি একা যাব না, তোমাকে সঙ্গে করি না। তা তুই কখনো পারবি না জানোয়ার। আমি এবারে সবাইকে ডেকে জানিয়ে দেব। মা, অমর, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি ছুটে এসো। দেখুন না, দেখুন না মা, দেখুন না, ওই জানোয়ারটা আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে বলে ভয় দেখাচ্ছে। কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার ঘরের লক্ষ্মীকে তুলে নিয়ে যেতে চাস? কে তুই? ঘরের লক্ষ্মী? না রে বুড়ি, ওরা তোরা কেউ জানিস না। কারণ ও ভাস্কর তোদের কাছে ওর আসল পরিচয় দেয়নি। ওর আসল পরিচয় হলো ও একটা বাজারের কণিকা, গঙ্গা। তোদের ঠকিয়েছে, একটা সঙ্গে অভিনয় করে। তুমি আমাকে ঠকিয়েছো। ভাস্কর আমাকে মিথ্যে কথা বলেছে। তোমার আসল নাম গঙ্গা। তুমি মাকে মেরে দিও। না, ছোটে না, ছোটে না, তুমি আমাকে ছোটে না। ভাস্করের জীবন থেকে ওর মাটাকে আমি চিরদিনের মতো সরিয়ে দিলাম। জানোয়ার! চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেলে হাসতে তোর লজ্জা করছে না? তুই মানুষ নয়, রাস্তার খেপা কুকুর। কি করে এই কুকুরটা তো যৌবনের হাড়ি চেটে পুটে খাবে, সেইটা একবার ভালো করে দেখ। কি হয়েছে মোদি, কি হয়েছে? এই জানোয়ার, মোদির হাত তো ছাড়। এই শালা শুয়োরের বাচ্চা, আমার হাত থেকে করতে পারবি না। যা, ওরে যা। করবি না তো ভাই, যাক। এই হারামজাদি বউটাকে আমি মানে এখান থেকে পালা। নিয়ে যেতে পারলাম না, তবে আমি আমার জীবন থেকে ওকে আমি হারাতে দেব না। কিন্তু ওর লেখার কলমটা চিরদিনের মতো আমি বন্ধ করে দিলাম।
অমর, তোমরা দেখবে এসো কাকে নিয়ে এসেছি। বাবা এসেছে, বাবা। 10 বছর পর আমাদের বাবা আবার ফিরে এসেছে। কি করে সাড়া দেবে? কি হলো? বাবা কেউ ভাস্কর? সাড়া দিচ্ছে না কেন? কি করে সাড়া দেবে রে বাবা ভাস্কর? দেখছিস না ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আপনি মাকে ডাকুন। কমলা, ও কমলা, ভাস্করের মা। মা অকাতারে ঘুমাচ্ছে, আপনি সঙ্গীতাকে ডাকুন। বৌমা, ও বৌমা। কে এসেছে? বাবা গো সঙ্গীতা, বাবা। 12 বছর পর আমাদের বাবা আবার ফিরে এসেছে। বাবা, তো অমর করে কেঁদে উঠলি কেন মা? আমি যে তোমাদের আশীর্বাদ করতে এসেছি। আপনারা কি কেউ বুঝতে পারছেন না? মা আমাদেরকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে। একটা জানোয়ারের গুলিতে প্রাণ হারিয়েছে আমাদের স্নেহের প্রতিহিংসায় অন্ধ কে তোর চিনতে পারলি না আর ধরতে পারলি না। অনেকটা বদ্ধ তোরা ছুটে ছুটে এলি, তাই না? কি করে ধরবি? আমি তো ওই লেবু গাছের ঝোপের ভিতরে শিয়ালের মতো খাপটি মেরে বসেছি। আপাতত আমি এখান থেকে পালিয়ে গিয়ে ওই ভাস্করের গ্রামের বাড়ির পাশে খাপটি মেরে দিন কতে খাবো। কারণ আমার ধারণা ভাস্কর এই সব ব্যাপার শুনেই খুব শীঘ্রই শহর থেকে গ্রামে ফিরে আসবে। ভাস্করের মৃত্যুর পর আমার হবে প্রতিহিংসার খেলা। সব খেলা শেষ মিস্টার মুখার্জি। তুমি অনেক পাপ কাজ করেছো। তুমি তোমাকে আমি সিবিআই অফিসার সাগর রায়। ব্রহ্ম মুহূর্তে হয় ব্রহ্মের জন্ম। ব্রহ্মই জ্ঞান আর জ্ঞানী ব্রহ্ম। অথচ সাহিত্যের নেশায় সমাহিত হয়ে সমাজ সংসারে পাকে পাকে ঘুরছে মূর্খ ভাস্কর, খেলা করছে। তাই আমিও বৌমা আর ভাস্করকে নিয়ে নতুন খেলা খেলছি। প্রলয় সৃষ্টি পুতুল খেলা, নিরজনী প্রভু নিরজনী খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনি খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনি খেলিছ। ছায়া থেকে মায়ার জন্ম। মায়া আজ কায়া ধারণ করে দশভুজা মহামাত্রা ব্রাহ্মণী আর কমলার মতো আমার যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। হাই স্যার, এখন আমি কি করব? বাবা, আপনি আপনি সমাহিত হন বাবা। আপনার শত তীর্থ স্পর্শ করে এই চরণ দুটি আমি এবার আঁচল দিয়ে মুছে দিলাম বাবা। আর আপনার বাইরে যাওয়া চলবে না, আর আপনি সংসার ছেড়ে কোথাও যেতে পারবেন না। তুই এত কথা কোথা থেকে শিখলি বৌমা? মায়ের কাছে। বৌমা, যান বাবা, আপনি গিয়ে আহ্নিক করতে বসুন, আমি সব জোগাড় করে দিয়ে এসেছি। একটা কাজ করতে পারবি মা? কি কাজ বাবা? এই কুমণ্ডলীর জলটা ফেলে দিয়ে ভাস্কর আর তোর চোখের জলে এই কুমণ্ডলীটা ভরিয়ে দিতে পারবি? বাবা, আমি গঙ্গা জলের পরিবর্তে তোদের চোখের জলে আহ্নিক করবো। আহ্নিক করবো। বাবা, বাবা, মা, আপনি তো কোনোদিন বাবার চোখের জল দেখেননি বাবা। আজ একটা বাড়ির সংসারে ফিরে এসে আপনি বাবার কান্নাটা দেখতে চান মা। আপনি বাবার কান্নাটা
গঙ্গা। দেখি, আজ তুমি হঠাৎ আমাকে গঙ্গা বলে ডাকলে কেন? তুমি আমার কুসংস্কারচ্ছন্ন মানসিকতার সব ময়লা ধুয়ে দিয়েছো বলে। আমি তুমি যেমন আমার সাহিত্যের সৃষ্টিতে প্রেরণা দিয়েছো, তেমনি আমার ভাইয়ের চোখে জল ফেলেছো, মায়ের অকাল মৃত্যুতে কেঁদেছো, কিন্তু আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি। পর্বত বলছে পৃথিবীকে আমি কিছুই দিইনি। গঙ্গা। বাতাস বলছে ফুলকে আমি কি দিয়েছি? কি বললে? এক টুকরো খাঁটি চন্দন কাঠ খুই খুই নিঃশেষ হয়ে গিয়ে বলছি কি দিয়েছি আমি এক পূজারিনীকে। তুমি এসব কথা কোথায় পেলে? তোমার সাহিত্যের পাতায় পাতায় আমি এই কথাগুলো লিখেছি। সাহিত্যিক স্রষ্টা তার সৃষ্টির কথা মনে রাখতে পারলে আর কি সে নতুন সৃষ্টির ধ্যানে বিভোর হতে পারত? কিন্তু তুমি জানো না লেখক, তুমি তোমার পর্বতের মতো চরিত্রের দৃঢ়তা দিয়ে আমার মনের পৃথিবীকে কেমন করে ধরে রেখেছো। আর সবার শেষে একটা গণিকাকে সিঁদুর দিয়ে তুমি মনিকারের সুকেশে সাজিয়ে রাখা একটা অলংকার করে দিয়েছো। আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তুমি আমার নারী জন্মকে সার্থক করেছো। না না না, তোমার নারী জন্ম এখনো সার্থক হয়নি। আমার বাবা বলেছে মূর্খ ভাস্কর, প্রাকৃতিককে ঠকেছিস। তাই আমি চাই তুমি হবে আমার সন্তানের মা। আপত্তি করো না, এটা আমার বাবার আদেশ, যে বাবা আমাদের সংসারে হিমালয় পর্বত। কিন্তু গঙ্গা যদি কোনোদিন কোনো কারণে হিমালয় থেকে মাটিতে ছাপিয়ে পড়ে, আমি মূর্খই না আমাদের মতো গঙ্গার বেগে ভেসে না গিয়ে শিবের মতো গঙ্গাকে জটায় লুকিয়ে রাখবো। কিন্তু সমাজ ভগীরথ যদি সেই গঙ্গাকে নিয়ে গিয়ে প্রবেশ করতে চায় দুর্ভাগ্যের পাতালে, আমি পাতালে গিয়ে কোকিল মনির আশ্রম হয়ে যাব। কপিল মুনি আমার কপালে সে শোক কি সইবে? আমার ভালোবাসার মন্দাকিনী, আমার প্রেরণা ভগবতী, আমার নতুন জীবনের সংজ্ঞা গঙ্গা, গঙ্গাত্রয়ী মতো চিরকাল আমার হৃদয়ে বইবে বইবে বইবে। লাইলি তো এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো, মজনু গো আঁখি খোলো, লাইলি তো এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো, মজনু গো আঁখি খোলো, মজনু গো আঁখি খোলো। কিন্তু তোমার যে সঙ্গীতা আজ যে তোমায় অন্য কথা কইবে। কি তুমি? কে আপনি? আপনি কোথা থেকে আসছেন? কেন আসছেন? আপনাকে তো চিনি না। যে অপরাধ আমি করেছি তাতে আমাকে না চেনাই উচিত, তবু তো আমি তোমার স্ত্রী। স্ত্রী? আপনি কোথাও ভুল ঠিকানায় এসে পড়েছেন, আপনি এখান থেকে চলে যান। যাবো বলে তো আমি এখানে আসিনি। যদি আপনি থাকবো বলে এসে থাকেন তাহলে কিন্তু আপনি ভীষণ ভুল করেছেন। তুমি মনে রেখো আমি কিন্তু ধর্মপত্নী। ধর্মপত্নী বলে বুঝি সেদিন সিঁদুরের কৌটোটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন? ধর্মপত্নী বলে বুঝি 2 বছর আগে বড়লোক দাদাকে দিয়ে আমাকে জুতো মারতে চেয়েছিলেন? আমি কি করব? আমি কি তোমার ধর্মপত্নীর পায়ের ধুলো? চুপ কর, চুপ কর গণিকা কোথাকার। আমাকে এত বড় অপমান করার অধিকার তুই পেলি কোথা থেকে? মা, এখনো দেখতে পাওনি বুঝি? তাহলে ভালো করে চেয়ে দেখো, আমার সিঁথিরে সিঁদুরের অধিকার। না না, ও তো মিথ্যে সিঁদুর, ও সিঁদুরে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এই সিঁদুরের কোনো মূল্য নেই বললি না? তাহলে উত্তর দাও, ভালো করে ভেবে বলো, কুসুন্ডিকার আগে বর কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় না কেন? সিঁদুর দেওয়ার আগে কেন দম্পতিকে স্বামী স্ত্রী না বলে বর কনে বলা হয়? তুমি বোধহয় জানো না যে পুরুষ যে নারীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়
সেই হয় তার স্বামী। আমি যদি জোর হাত করে তোর কাছ থেকে আমি আমার স্বামী ভিক্ষে চেয়ে নি, তুই কি আমাকে ভিক্ষে দিবি না? যে স্থান শূন্য হয়ে গেছে তার কোনো দিন পূর্ণ হবে। চূর্ণ হয়ে গেছে, আমার অহংকার ভেঙে আর চূর্ণ হয়ে গেছে। এই দেখো না, দেখো আমি নিজে হাতে করে সিঁদুরের কৌটো নিয়ে এসেছি। দাও না, এই সিঁদুরের কৌটো থেকে একটুখানি সিঁদুর নিয়ে দিবে, আমার সিঁদুরে পরিয়ে দাও না। পরিয়ে দিন জামাই বাবু, সিঁদুরটা পরিয়ে দিন। পরান না তুমি। পরান্দাও নয় জামাই বাবু, আমিও বলছি আপনি আমার দিদির সিঁদুরে সিঁদুর পরিয়ে দিন। নিশ্চিত তুমিও। আমিও বলছি, আমি মেজদার সঙ্গে এসেছি আপনার কাছে অনুরোধ করতে, সিঁদুর পরিয়ে দিয়ে আমার দিদিকে আপনি স্ত্রীর মর্যাদা দিন। কিন্তু তোমরা কি পারবে আমার ভাইয়ের জীবন ফিরিয়ে দিতে? তোমরা কি পারবে আমার মোরা মাকে বাঁচিয়ে তুলতে? আপনারা কি পারবেন সেই অমানুষ নিষ্ঠুর অজিত মুখার্জিকে কঠোরতম কঠিন শাস্তি দিতে? সেই অজিত মুখার্জিকে আমি কিছুক্ষণ আগে অ্যারেস্ট করেছি ভাস্কর বাবু। সে আপনাকে গুলি করে মারার জন্য আপনাদের পাশের গ্রামে বন্দুক নিয়ে লুকেছিল। আমি তাকে নিজের হাতে অ্যারেস্ট করে থানায় পৌঁছে দিয়েছি। তাই আমি বলছি, অনুশোচনায় ক্লান্ত ওই সঙ্গীতা স্মৃতির সিঁদুর পরিয়ে আপনি ওকে স্ত্রী বলে মেনে নিতে হবে। গঙ্গা, একবার তো তুই পারিস আমার হারানো ভালোবাসা আমার বুকে ফিরিয়ে দিতে। যে সিঁদুরের বন্ধনে তুই আমার স্বামীকে আটকে রেখেছিস, আমি সেই সিঁদুর তোর কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমার স্বামী, তুই আমাকে ভিক্ষে দে, আমাকে ভিক্ষে দে, ভিক্ষে দে। সে হতে পারে না। একটা আকাশে দুটো চাঁদ কখনো থাকতে পারে না। দুটো চাঁদ না থাকলেও দুরকম চাঁদ তো থাকতে পারে লেখক। কি বললে গঙ্গা? হ্যাঁ গো লেখক, দু রকম চাঁদ? বুঝি? হ্যাঁ গো লেখক, ফিনকি ফুটে জ্যোৎস্না রাতে আকাশের বুকে ধবধবে গোল চাঁদ, আর ঠিক তার কিছুদিন পরে পশ্চিম আকাশের দিক চক্রবালী দ্বিতীয়া তিথির এক ফালি চাঁদ তো ওঠে। আমি সেই দ্বিতীয়া তিথির এক ফালি চাঁদ হয়ে পশ্চিম আকাশে হারিয়ে যাব। গঙ্গা, গঙ্গা, গঙ্গায় আজ ভাটার টান লেগেছে গো বাবু মশাই। সে আজ খরস্রোতা হয়ে ওই মহাসমুদ্রের দিকে বয়ে যাবে। গঙ্গার দুপারে বয়ে বেড়াবে অসংখ্য স্মৃতির পাখিরা। গঙ্গা, আমার না না, আপনারা গঙ্গাকে ওরম ভাবে বলবেন না। গঙ্গা আমি আমার জীবন থেকে হারাতে পারবো না। গঙ্গা আমার প্রিয় না। গঙ্গা আমার জীবনের জ্যোৎস্না। কথা বলো না, বলো না। বলবো, আমি সারা জীবন এই কথাই বলবো। আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে আমার হৃদয়ে স্থান দিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কি হলো বাবু? হ্যাঁ বলে দেয়া লাগালে চলবে? সালা সালা বাবুর কাছে অনেকগুলো মাসের অনেক টাকা জমা পড়ে আছে। এই যে আমি সালা বাবু বেশি ধারে কারবার করি না। ইস মেঘ্র মে ধার করা ভাতারের সোহাগ দেখে আর বাঁচি না। আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না রে তোর অর্জন করা ভালোবাসা। আমি চাই না, চাই না, চাই না রে তোর অর্জন করা ভালোবাসা, অর্জন করা ভালোবাসা, অর্জন করা ভালোবাসা। আমার মা এবং বোনেরা এই সঙ্গীতাদের জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেবার জন্য আমার কাছে কি আর কোনো উপায় ছিল? বলুন না, আপনারা আমাকে বলুন না, আপনারা আমাকে বলে দিন না।
কমসে কম তোর বয়সে দিতে একটু সিঁদুর তো পরে দিতে পারবে নাকি? আর গঙ্গা, আরে এসো না, এই না ধরো ধরো তোমার বউয়ের আনা সিঁদুর কৌটো। এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর তোমার বউকে পরিয়ে প্রমাণ করে দাও। সিঁদুর পরিয়ে না দেওয়া পর্যন্ত কোনো পুরুষই কোনো মেয়ের স্বামী হতে পারে না। এবার আমি যা, তোমরা তোমরা সুখ নিয়ে যাও, তোমরা শান্তি নিয়ে যাও। আর আমি তোমাদের ব্যথা বেদনা যন্ত্রণা বুকে নিয়ে বয়ে যাই, বয়ে যাই, বয়ে যাই। ও গঙ্গা ও গঙ্গা বইছো কেন? বৃষ্টির নদী অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন?